অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভার্সন T20-তে। বাট এখন যেটা হয়েছে যে মুশফিক ব্যাক করেছে, সাথে টিমটা আরও দিনে দিনে আরও কন্ডিশনের সাথে কোপ করেছে। সো ওরা কোন শটস খেলতে হবে, কোনটা ছাড়তে হবে বা কোন জায়গায় বলিং করতে হবে, এসব কিন্তু আস্তে আস্তে শিখতে পেরেছে। এবং এখান থেকেই কিন্তু কনফিডেন্সে যখন গ্রো আপ করেছে তখনই কিন্তু টেস্টটা শুরু হয়েছে। এবং এই টেস্টের ফার্স্ট ডেটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ছিল যে দুইটা টেস্টের মধ্যে আমাদের সিনারিটা কেমন হবে। সেই সিনারিটা কিন্তু আসলে সম্পূর্ণ আমরা ভেরি কনফিডেন্টলি একটা ভালো প্ল্যাটফর্মে রয়েছে। যে বিশেষ করে আমি বলবো যে মুশফিক এবং সাকিবের ব্যাটিংয়ে, সাথে যেটা হলো যে তামিমের স্টার্টটাও খুব সুন্দর হয়েছে। ওভারঅল লাস্টে যখন সাব্বির যখন শেষ করেছে 50 মেরে, তখনও কিন্তু একটা ভালো কম্বিনেশন আমরা দেখেছি। সো ডিফারেন্ট বল গেমে স্টার্টটা ইম্পর্টেন্ট। টেস্টে যেহেতু স্টার্টটা ভালো হয়েছে, আমার কাছে মনে হয় যে শর্টার ভার্সন এবং লঙ্গার ভার্সন দুটা ডিফারেন্ট ক্রিকেট। সো এখানে যেই স্টার্টটা শুরু হবে এবং ফিনিশও খুব ভালো হবে, এটা তেমন একটা প্রভাব বিস্তার করে না যে শর্টার ভার্সনে খারাপ খেলেছি এই জন্য যে লঙ্গার ভার্সন আমরা ভালো খেলতে পারবো না। না, সম্পূর্ণ ভিন্ন একটা ক্রিকেট। সাব্বির উইকেটে ছিলেন, ভালোই খেলছিলেন, হাফ সেঞ্চুরিও পেয়েছেন। ঠিক সেই সময়ে 595 রানে আমরা আমাদের ইনিংস ঘোষণা করলাম। কি মনে হয় এখানে কি বাংলাদেশ আসলে অল আউট না হওয়ার যে মনস্তাত্ত্বিক একটা সুবিধা, সেটা পাওয়ার জন্যই কি এই 595টি ইনিংস ঘোষণা, নাকি আসলে বাংলাদেশ লিডিংয়ে ছিলেন বলেই এই ধরনের ঘোষণা? লুক, টেস্ট ক্রিকেটে যদি আমরা জিততে চাই তাহলে কিন্তু 20টা উইকেট কিন্তু আমাদের নিতে হবে। এবং 15টা সেশনের মধ্যে যদি কোনো টিম 10টা সেশন ডমিনেট করতে পারে তাহলে কিন্তু জয় পরাজয়টা হয়ে যায়। বাট এখন যদি দেখেন যে 15টা সেশনের মধ্যে 8টা সেশন কেউ ভালো করলো, 7টা সেশন কেউ ডোমিনেট করলো, তখন কিন্তু খেলাটা আসলে ড্রয়ের পর্যায়ে চলে যায়। সো এই স্টেজে যেহেতু আমরা একটা ড্রাইভিং পজিশনে আছি এবং যেহেতু উইকেটটা আমরা বলবো যে ব্যাটিং প্যারাডাইস হয়ে গেছে, এখানে সেকেন্ড ইনিংসেও কিন্তু একটা চান্স থাকে যে ভালো ব্যাটিং করার। সো একটা চান্স কিন্তু নেওয়া যায়। বাংলাদেশ কিন্তু যদি জিততে হয়, এটা এই স্টেজে যদি আপনি অন্যান্য টিমও যদি দেখেন যে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা, এই স্টেজে কিন্তু ওরা ডিক্লেয়ার করে দেন কিন্তু ওরা ডোমিনেট করতে চাবে বলিংয়ে। বিকজ অফ আমরা কিন্তু মোটামুটি 1.5 দিনের মতো ব্যাটিং করেছি এবং টায়ার্ডনেসটা কিন্তু নিউজিল্যান্ড টিমের মধ্যে ভালোই এসেছে। দেন ওরা ভালো ব্যাটিং করেছে, আমি বলবো যে ওদের এনভায়রনমেন্টে টায়ার্ডটা একটু কম হয়। দেখেন সাকিবের একটা কথায় যে সাকিব এতক্ষণ ব্যাটিং করেছে তারপরেও কিন্তু খুব একটা সোয়েটিং হয়নি, একই ড্রেস পরেই কিন্তু ব্যাটিং করতে যাচ্ছে। তারপরে আমি বলবো যে মেন্টালি যখন একটু ভেঙে পড়ে যখন একটা বড় রান দেখে। সো 595 ইজ কমফোর্টেবল জোন যদি আমরা জিততে চাই। এবং এই হ্যাবিটটা আমি বলবো যে ভেরি ওয়েলকাম বাংলাদেশ টিমের জন্য। ক্যাপ্টেন যে ডিসিশনটা নিয়েছে যে অ্যাপ্রোচটা ইজ ইম্পর্টেন্ট, এই অ্যাপ্রোচেই কিন্তু আসলে টিম গেম চলে আসে। তো ডিক্লেয়ার দেওয়ার পরে যে আমরা জিততে চাই সেই জিনিসটা কিন্তু সারা ওয়ার্ল্ড কিন্তু জানলো। একটা খুব ভালো ইনফরমেশন কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু চলে এসেছে যে আমরা এখন টেস্টে জিতার জন্য খেলি, নট ড্রয়ের জন্য। দিস ইজ এ ভেরি, আমি বলবো, পজিটিভ সাইড। কিন্তু নিরাপদ তো 595? নিশ্চয়ই। এখন দেখেন যে থার্ড ডে চলে গেছে, এখন 2 দিন আছে এবং সেশন বাকি আছে 6টা। যেহেতু উইকেটটা প্যারাডাইস, এই 6টা সেশনের মধ্যে অ্যাটলিস্ট যেহেতু আমরা ডোমিনেট করছি, বাংলাদেশ টিম ডোমিনেট করেছে, তো এখানে ওদের কিন্তু যেটা করতে হবে যে অল আউট করে দেন একটা কিন্তু টার্গেট সেট করতে হবে এবং এই অল আউটটা ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি ওরাও যদি 500-র মতো করে তাহলে কিন্তু আরেকটা দিন পুরোটাই ব্যয় করতে হবে। বিকজ অফ 300 একটা দিনের জন্য কমফোর্টেবল একটা টাইম, এবং 300 প্লাস যদি হয় তাহলে একটু রাশ করে খেলতে হয়। দেন লাস্টে কিন্তু আবারও 2টা ইনিংস থাকে। সো তখন কিন্তু 3টা ইনিংস থাকে। তখন কিন্তু বাংলাদেশ টিম একটা কোন টার্গেট ওরা প্লে করবে, সো তখন কিন্তু মেজারমেন্ট করে দিতে পারবে। আমি বলবো যে দিস ইজ এ ভেরি কমফোর্টেবল জোন। এই জোনের উপরে আসলে বাংলাদেশ টিম এরকম ক্রিকেট কোনো সময় খেলে না। এই জোন থেকে যে কোনো টিম কিন্তু যে কোনো ডিসিশন নিতে পারে। ফ্যান্টাস্টিক ডিসিশন এখন এই পর্যন্ত আর কি। টম লাথাম এবং নিকোলস, এর মধ্যে কিন্তু লাথাম সেঞ্চুরি তুলে নিয়েছেন, দুজনেই পরীক্ষিত টেস্ট ব্যাটসম্যান। এই ক্ষেত্রে এই জুটিটা কতটা হুমকি হয়ে উঠতে পারে? লোক, নিউজিল্যান্ডে আসলে নিউজিল্যান্ডের সহেলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যে কেউ ব্যাটসম্যান আসলে খুব ভালো ব্যাটিং করে থাকে। আপনি অস্ট্রেলিয়া যখন এখানে ট্যুর করে বা সাউথ আফ্রিকা ট্যুর করে তখন কিন্তু কোনো ব্যাটসম্যানকে পয়েন্ট আউট করে না সে খুব ভালো ব্যাটসম্যান।
1 to 7 যারাই থাকে ওরা কিন্তু প্রত্যেকটাই ক্যাপাবল যে বড় রান করার। প্রথম যে ব্যাটিং করেছে আজকে সেটা আমি বলবো যে আরেকটু ভালোভাবে বেঁধে রাখা যেত, তাহলে যদি ক্যাচগুলো 50-50 ক্যাচগুলো যদি রেখে দেওয়া যেত, তবে বাংলাদেশ টিমের একটা ল্যাকিং সাইড আমি কিন্তু খুব ভালো করেই এখানে দেখা গেছে যে আমাদের ফিল্ডিং বা ক্যাচিং জিনিসটা কিন্তু আমাদের খুব বড় করে আমরা পেয়েছি। ওয়ানডে বলেন, টি20 বলেন বা টেস্টেই বলেন, বিকজ অফ এখানে দেখবেন যে ওয়েলিংটনও খুব উইন্ড মানে বাতাস আছে এবং এই বাতাসে কিন্তু বল খুব ভালো আমি বলবো যে নড়াচড়া করে। সো ক্যাচিংটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে খুব মনোযোগ থাকতে হয় ক্যাচিংয়ে। এই ক্যাচিং যদি আমরা যদি ভালো করতে পারি, যে ক্যাচগুলো মানে আসে সেগুলো যদি ধরা যায়, তাহলে আমি বলবো যে লাতাম এত রান করতে পারতো না বা সামথিং। এরপরেও যদি যেসব ক্যাচগুলো আসবে, বিকজ অফ 595 ইজ এ ভেরি অনেক রান, এখানে অনেক অপরচুনিটি আসবে, অনেক সুযোগ আসবে। তো সেই সুযোগগুলো যদি কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ টিম সবসময় আমি বলবো ড্রাইভিং সিটে থাকবে। এবং আজও আমরা দেখেছি প্রায় 3-4টি ক্যাচ মিস হয়েছে। এক্ষেত্রে গত কয়েকদিন ধরেও কিন্তু দেখা যাচ্ছে ফিল্ডিংয়ে বাংলাদেশে একটু দুর্বলতা আছে। এটার কারণ কি? আমাদের তো আলাদা করে ফিল্ডিং কোচও আছেন। আসলে হ্যাঁ, আমরা সবসময় বলে থাকি যে কন্ডিশনের সাথে কোপ করাটা ভেরি ইম্পর্টেন্ট। এখন বলিংয়ে যদি কন্ডিশনের সাথে কোপ করাটা কি? কোপ করাটা হলো বলিংয়ে যে কোন লেন্থে বলিং করতে হবে, এবং ব্যাটিংয়ে যদি আমি কন্ডিশনের সাথে কোপ করা যদি বলাই, তাহলে বলতে হবে যে কোন লেন্থের বলটা শর্টস খেলতে হবে, কোন লেন্থের বলটা ডিফেন্স করতে হবে। সাথে ফিল্ডিংটাও কিন্তু কন্ডিশনের সাথে কোপ করা হলো যে এই ঠান্ডার মধ্যে, এই বাতাসের মধ্যে, এই সিচুয়েশনে কিভাবে আমি বলটা ধরবো, এই জিনিসটা কনফিডেন্সটা গ্রো আপ করাই কিন্তু আমরা বলি না কন্ডিশনের সাথে কোপ করা, এটাকে বোঝায়। সো যেখানে জিনিসটা হলো যে এই বাতাসে বা এই ইসে যত যে বেশি ক্যাচ ধরতে পারবে বা যে যত বেশি ফিল্ডিং করতে পারবে, সে তত বেশি কিন্তু কনফিডেন্ট হবে ফিল্ডিং সেশনে। সো এইসব জায়গায় আসলে ভেরি কেয়ারফুল থাকতে হয়। এবং আমি বলবো যে যেহেতু এই কন্ডিশনে আসলে খেলা অভ্যস্ত নয়, যত তাড়াতাড়ি প্লেয়াররা এই কন্ডিশনের সাথে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু ফিল্ডিংটা ভালো হবে। সো আমার কাছে মনে হয় যে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। আমরা ওয়ানডে বা টি20তে অনেক ফিল্ডিং মিস দেখেছি বা ক্যাচিং মিস দেখেছি, বা টেস্টে আমি বলবো যে আস্তে আস্তে এটা অনেক মিনিমাইজ হয়ে যাবে। চোট থেকে উঠে এসে মুশফিকুর রহিম আবারও চোটে পড়লেন। এটা কি আমাদের দ্বিতীয় ইনিংসের জন্য কোনো রকম ছন্দপতন ঘটাবে কিনা? নিশ্চয়ই আমি বলবো যে